গত ক্লাসে হচ্ছে আমরা ফর্ম অফ ট্রাভেলার পড়েছিলাম যে ট্রাভেলারের হচ্ছে দেখতে কিরকম হতে পারে। আমরা দেখেছি তার মূলত বেশ কিছু শেপ হতে পারে, সি টাইপ হতে পারে, ফ্ল্যাট ট্রাভেলার হতে পারে, এলিপ্টিক্যাল ট্রাভেলার হতে পারে, এন টাইপ ট্রাভেলার হতে পারে। তো এখন প্রত্যেকটা ট্রাভেলারের ক্ষেত্রে যখন এটাকে বানানো হয়, তো একটা ট্রাভেলারের কাছ থেকে আমরা কি কি গুণাগুণ আশা করব? একটা ট্রাভেলারের কাছ থেকে আমরা কি কি গুণাগুণ আশা করব? প্রথম হচ্ছে যে ইস্যুটা আমরা আশা করব ট্রাভেলারের কাছ থেকে, সেটা হচ্ছে ট্রাভেলার যেন রিং এর উপর দিয়ে যখন সে মুভ করবে, তখন যেন কোনোভাবেই আহ, আসলে এখানে তো হিট তৈরি হবেই, এটাকে তো আমরা এড়াতে পারবো না। তো রিং ট্রাভেলারের ফ্রিকশনের ফলে তো হিট হবেই, তো আমাদের চেষ্টা থাকবে যেন যতটুকু সম্ভব কম হিট যেন তৈরি হয় তাদের ফ্রিকশনের মাধ্যমে। যতটুকু কম সম্ভব যেন হিট তৈরি হয়, এটা আমাদের হচ্ছে একটা চাওয়া থাকবে ট্রাভেলারের কাছে। তারপরে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আমরা ট্রাভেলার কাছ থেকে চাইবো যেন ট্রাভেলার এবং ট্রাভেলার এবং রিং এর ফ্রিকশনের মাধ্যমে যে হিট তৈরি হচ্ছে, এই হিটটা যেন খুব সহজেই খুব দ্রুতই ট্রাভেলার থেকে হচ্ছে রিং এর মধ্যে চলে যায়। আমরা জানি যে হিট তো ট্রান্সফার হয় অবশ্যই। একটা হতে পারে যে পুরা ট্রাভেলারে যেন হিটটা খুব দ্রুত ছড়ায় যায়। অর্থাৎ ট্রাভেলারটাকে এমন মেটাল দিয়ে তৈরি করতে হবে যেন এই মেটালটা হিট ট্রান্সফারের ক্ষেত্রে খুব অগ্রসর হয়। যেমন ধরো যাক আমরা যদি ইয়ের কথা চিন্তা করি, যে এমন একটা মেটালের কথা চিন্তা করি যে হিট তৈরি হলো কিন্তু এই হিটটা হচ্ছে পুরা ট্রাভেলারে ছড়ায় গেল না, তাহলে কিন্তু অল্প জায়গায় যদি একটু বেশি পরিমাণ হিট তৈরি হয় সেটা কিন্তু বিপজ্জনক। আর হিটটা যদি সবার মাঝখানে ছড়ায় যায় তাহলে হচ্ছে এটা সহজ হবে। আর আর ঠিক তেমনি ভাবে এই হিটের ক্ষেত্রে ২ টা ইস্যু। একটা হচ্ছে ট্রাভেলারের মেটালটা এমন হওয়া উচিত যেন খুব কম পরিমাণ হিট তৈরি হয়, এবং একই সাথে এরকম হওয়া উচিত যেন ট্রাভেলারের যেই জায়গাটা রিং এর সাথে ফ্রিকশনে যাচ্ছে, শুধু সেই জায়গায় না, হিট যেটা তৈরি হচ্ছে এটা যেন পুরা ট্রাভেলারেই ছড়ায় পড়ে। এটা একটা। আরেকটা ইস্যু হচ্ছে ট্রাভেলার থেকে হিট যেন খুব সহজেই রিং এ চলে যায় এবং হচ্ছে এয়ারে চলে যায়। এয়ারে যেন ট্রান্সফার হয়ে যায়। ট্রাভেলার যেন হচ্ছে কিছুটা সফট থাকে। আ আ রিং এর তুলনায়। কেন রিং এর তুলনায় যদি ট্রাভেলার সফট থাকে তাহলে যেটা হবে, ফ্রিকশন এর ফলে ট্রাভেলারটাই আগে ক্ষতিগ্রস্ত হবে। রিং এর কোনো ক্ষতি হবে না। ট্রাভেলার আগে ক্ষতিগ্রস্ত হবে। তো ট্রাভেলার আগে ক্ষতিগ্রস্ত হলে তো আমাদের কোনো সমস্যা নাই। ট্রাভেলার আগে ক্ষতিগ্রস্ত হলে হবে। তো এক্ষেত্রে আমাদের আ বরঞ্চ আরো ভালো। কারণ আমরা আগেই বলেছি যে রিং এর চাইতে ট্রাভেলার চেঞ্জ করাটা অনেক বেশি সাশ্রয়ী এবং সময়ও খুব কম লাগে। এইজন্য ইচ্ছাকৃতভাবেই রিং এর চাইতে ট্রাভেলারের হার্ডনেস কম রাখা হয় যেন ট্রাভেলারটাই আগে ক্ষতিগ্রস্ত হয়। এবং একই সাথে হচ্ছে যতটুকু সম্ভব আমার ওয়্যার রেজিস্ট্যান্স বেশি লাগবে, ক্ষয় যেন কম হয়। তার মানে এই না যে আমরা চাই ট্রাভেলার ৫ মিনিট ব্যবহার করলেই যদি ক্ষয় হয়ে যায় তাতেও আমাদের কোনো আপত্তি নেই। বিষয়টা এরকম না। বরঞ্চ আমরা যে মেটাল গুলি ব্যবহার করব তার মধ্যে যেন সবচেয়ে ওয়্যার রেজিস্ট্যান্স অর্থাৎ ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যেন তার বেশিই থাকে, এই ধরনেরই হতে হবে। এবং একই সাথে যেটা তো সবার শেষের পয়েন্টটা বলে ফেলছি যে লোয়ার হার্ডনেস দ্যান দ্য রিং। রিং এর চাইতে হার্ডনেস কম হতে হবে। এমনকি রিং আর ট্রাভেলার এর যদি হার্ডনেস আমরা সেম ও সিলেক্ট করি তাহলেও কিন্তু আমাদের হবে না। কারণ তাতে করে রিং এবং ট্রাভেলার ২ টাই সমান তালে হচ্ছে ক্ষয় হতে শুরু করবে। তাহলে তো যেই কে সেই হইল। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রাভেলার এর মাস। তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন আমরা রানিং ইন এই শব্দটা, এই টপিকটা যখন আমরা পড়ি তখন আমরা হচ্ছে বলেছিলাম যে লাইটার ওয়েট ট্রাভেলার, একটু হেভিয়ার ট্রাভেলার। আমরা সাধারণত আ কিছুটা হেভিয়ার ওয়েট ট্রাভেলারটাকেই চুজ করার চেষ্টা করি। কারণ ট্রাভেলার যদি হেভিয়ার হয় সে কিন্তু ইয়ার্নের বেলুনটাকে বড় হতে দেয় না। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই কথাটা। যে ট্রাভেলার ভারী হলে সে এরকম ধরে রাখে ইয়ার্নটাকে। বেলুনটা খুব বেশি বড় হতে পারে না। আর যদি ট্রাভেলার হালকা হয় বেলুনটা অনেক বেশি বড় হয়ে যায়। আচ্ছা, তো তার মানে এই যে আমরা বলি লাইটার ওয়েট মা আ ট্রাভেলার, তারপর হচ্ছে হেভিয়ার ওয়েট ট্রাভেলার, হেভি ট্রাভেলার বা লাইট ট্রাভেলার। তার মানে অবশ্যই ট্রাভেলারের ভর মাপার জন্য কোনো একটা ব্যবস্থা আছে। তো সেই ব্যবস্থার ক্ষেত্রে আমরা তোমাদেরকে আজকে ২ টা পদ্ধতির নাম বলবো। ২ টা পদ্ধতি। একটা হচ্ছে রেগুলার ট্রাভেলার নাম্বার সিস্টেম, আরেকটা হচ্ছে আইএসও সিস্টেম। তো ট্রাভেলার নাম্বার সিস্টেমে ট্রাভেলার মাস প্রকাশ করা হয়। যেমন আমাদের এই চার্টটা হচ্ছে আ যেমন এই যে এনই তে সিস্টেমে এখানে কাউন্ট দেওয়া আছে যে কোন কাউন্টের জন্য কত ট্রাভেলার মাস লাগবে, কত মাসের ট্রাভেলার লাগবে, কত কাউন্ট ইয়ার্ন এর জন্য কত মাসের ট্রাভেলার লাগবে।
যেমন ধরা যাক আমরা ১৬ এনি কাউন্ট বেছে নিলাম যে আমরা ১৬ এনি ইয়ার্ন বানাবো। তাহলে আ ট্রাভেলার নাম্বার হবে হচ্ছে ১ থেকে ৪ এর মাঝামাঝি। ১ থেকে ৪ এর মাঝামাঝি। কত হবে এখানে আসলে একটু ঘরটা বাদ পড়ে গেছে। এটা ডায়ামিটার বা এরকম কিছু একটা হওয়ার কথা বা ফাইবার হওয়ার কথা আসলে এখানে ফাইবার। সরি ডায়ামিটার না ফাইবার। তো এখানে ভুলক্রমে হচ্ছে এই টেবিলটার মধ্যে ফাইবার আসে নাই। তো এখানে হচ্ছে বিভিন্ন ফাইবার হওয়ার কথা। তো এখন ১৬ এনি কাউন্টের জন্য হচ্ছে যদি 1 হয়, আমরা ধরে নিলাম এটা হচ্ছে কটন। ১ম টা ধরে নিলাম কটন। তো কটনের জন্য ট্রাভেলার নাম্বার যদি আমার ১ নম্বর ট্রাভেলার নাম্বার ওয়ালা ট্রাভেলার ব্যবহার করা লাগে তাহলে তার মানে কি? খেয়াল করে শুনে রাখো এটা জরুরি। সেটা হচ্ছে আ ট্রাভেলার নাম্বার পদ্ধতিতে ট্রাভেলার নাম্বার পদ্ধতিতে 1 মানে হচ্ছে ১০ টা ট্রাভেলারের ওয়েট ১০ গ্রেইন। গ্রেইন তো আমরা নিশ্চয়ই মনে আছে যে গ্রেইন ৭,০০০ গ্রেইনে হচ্ছে ১ পাউন্ড। তো ট্রাভেলার নাম্বারে ও পদ্ধতিতে যদি বলা হয় ট্রাভেলার মাস 1 এর মানে হচ্ছে ১০ টা ট্রাভেলারের ওয়েট ১০ গ্রেইন। আর যদি এরকম হয় ১০ টা ট্রাভেলারের ওয়েট ১১ গ্রেইন তখন তার ট্রাভেলার নাম্বার হচ্ছে 2। যদি এরকম হয় ১০ টা ট্রাভেলারের ওয়েট ১২ গ্রেইন তাহলে তার নাম্বার হবে হচ্ছে 3। ১০ টা ট্রাভেলারের ওয়েট ১৩ গ্রেইন তাহলে তার নাম্বার হচ্ছে 4। এভাবে যেতে থাকবে। আর ১০ টা ট্রাভেলারের ওয়েট ১০ গ্রেইন হলে তো আমরা বলেছি 1 আর ১০ টা ট্রাভেলারের ওয়েট যদি হচ্ছে তোমার হয় ৯ গ্রেইন তাহলে তার নাম্বার হবে 1/0। যদি হয় ১০ টা ট্রাভেলারের ওয়েট 8 গ্রেইন তাহলে তার নাম্বার হবে 2/0। ১০ টা ট্রাভেলারের ওয়েট 7 গ্রেইন তাহলে তার নাম্বার হবে 3/0। ১০ টা ট্রাভেলারের ওয়েট 6 গ্রেইন তাহলে তার নাম্বার হবে হচ্ছে 4/0। এইভাবে আসতে থাকবে। তাহলে এই অনুযায়ী আমরা হচ্ছে ট্রাভেলার নাম্বার বেছে নিব। এর পরবর্তীতে আসো ISO এটা দিয়ে কি বোঝায়? যেমন আমরা ১৬ এনি ইয়ার্ন এর জন্য ছিলাম। যেমন ১৬ এনি ইয়ার্ন এর জন্য ISO নাম্বার বলা হয়েছে 63 থেকে 90 ফাইবার অনুযায়ী এটা বিভিন্ন হবে। তো আমি যদি বলি ISO নাম্বার হচ্ছে 63 আমি যদি বলি ISO নাম্বার হচ্ছে 63 আ তাহলে হচ্ছে 63 মানে হচ্ছে ১,০০০ ট্রাভেলারের ওয়েট 63 গ্রাম। আমি যদি বলি ISO নাম্বার হচ্ছে 90 তার মানে হচ্ছে ১,০০০ ট্রাভেলারের ওয়েট হবে 90 গ্রাম। আমি যদি বলি ট্রাভেলার নাম্বার 50 তাহলে তার মানে হচ্ছে ১,০০০ ট্রাভেলারের ওয়েট 50 গ্রাম। তার মানে আশা করি পার্থক্যটা বুঝতে পারছো। যে আমি যদি বলি 1 ট্রাভেলার নাম্বার যদি বলি 1 হ্যাঁ? তাহলে তার মানে হবে যে ১০ টা ট্রাভেলার ওয়েট ১০ গ্রেইন। ১০ টা ট্রাভেলারের ওয়েট ১১ গ্রেইন হলে হবে 2 আর নিচে নামলে ১০ টা ট্রাভেলারের ওয়েট ৯ গ্রেইন তাহলে তার নাম্বার হবে 1/0 আর ISO নাম্বারটা খুবই সহজ ১,০০০ ট্রাভেলার ওয়েট যত গ্রাম তত ISO নাম্বার। আচ্ছা এখান থেকে এটা কিছুই মুখস্থ করা লাগবে না। এখানে হচ্ছে আমাকে ইয়ে করলেই চলবে। কি বলে? আমাকে আ যদি এই কথাগুলির মানে জানা থাকলে চলবে যে ট্রাভেলার নাম্বার বলতে কি বুঝি? ISO নাম্বার বলতে কি বুঝি? যেমন আমি দিয়ে দিলাম যে 1/0 মানে কি বা 2/0 মানে কি লেখো কিংবা ISO নাম্বার 40 মানে কি? ঠিক আছে? এইগুলি মাথায় রাখতে পারলেই চলবে। ছক মুখস্থ করার দরকার নেই। এরপরে হচ্ছে ট্রাভেলার ক্লিয়ারার। আমরা হচ্ছে এই রিং এর পাশেই যেমন তো এটা রিং আমরা দেখতে পাচ্ছি। রিং এর পাশে একটা ছোট্ট ডিভাইস দেখতে পাচ্ছি। ছোট্ট একটা ডিভাইস দেখতে পাচ্ছি। এই ডিভাইসটাকে বলা হয় ট্রাভেলার ক্লিয়ারার। এই রিং এর সাথে ট্রাভেলার ক্লিয়ারার এর মোটামুটি আইডিয়াল হচ্ছে দূরত্ব যেটা সেটা হচ্ছে 0.5 মিলিমিটার। আমাদের ল্যাবের মেশিনে যদিও একটু বেশিই আছে। এটাকে আর পরে ঠিক করা হয় নাই। তো ট্রাভেলার ক্লিয়ারার এর উদ্দেশ্য হচ্ছে ট্রাভেলার যখন চলতে থাকে তখন ট্রাভেলারের গায়ে কিছু পরিমাণ লুজ ফাইবার জমা হয়ে যায়। তো এই লুজ ফাইবার গুলি যদি ক্রমাগত ট্রাভেলারে জমতে থাকে তাহলে হচ্ছে ট্রাভেলারের ওয়েট কিন্তু হেভিয়ার হয়ে যাবে। আর অতিরিক্ত হেভিয়ার ওয়েট যদি হয়ে যায় তাহলে হচ্ছে ইয়ার্নের টেনশন বৃদ্ধি পায়, ইয়ার্নটা ব্রেক করতে পারে। সেইজন্য ট্রাভেলারের মধ্যে ফাইবার জমে ট্রাভেলারের ওয়েট যেন অনাকাঙ্ক্ষিতভাবে বৃদ্ধি না পায়, এজন্য একটা ট্রাভেলার ক্লিয়ারার ব্যবহার করা হয়। এটার কিছু না একটা লাঠি বসায় দেওয়া। যাতে করে এই ট্রাভেলার যখন এদিকে ঘুরে, ঘুরে যাবে তখন ট্রাভেলারের গায়ে থাকা ফাইবার গুলি যেন ট্রাভেলার ক্লিয়ারের গায়ে লেগে যায়।
পরে আমরা আলাদা করে ট্রাভেলার ক্লিয়ারারটাকে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ট্রাভেলার ক্লিয়ারারের কাজ। স্পিনিং জিওমেট্রি কাকে বলে? স্পিনিং জিওমেট্রি শুধু আমরা ডেফিনিশনটা কি জিনিস সেটাই বুঝবো আপাতত, তাহলেই চলবে। স্পিনিং জিওমেট্রি হচ্ছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ড্রাফটিং রোলার দেখা যাচ্ছে একটা। ড্রাফটিং জোন হয়ে রোভিংটা ড্রাফট হয়ে এদিকে নিচে আসছে। এই যে এটা দিয়ে হচ্ছে এফ দিয়ে ল্যাপেট, তার নিচে স্পিন্ডল, তারপরে যা যা কিছু আছে। আর এই যে সাব বেলুন দিয়ে এখানে হচ্ছে তোমার বোঝানো হচ্ছে যে এটা ইয়ার্নের প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে ইয়ার্ন পেঁচায় যাচ্ছে। এই অবস্থায় তোমরা দেখো এখানে প্রচুর কিন্তু হচ্ছে ডাইমেনশন আছে। যেমন ধরা যাক এই রোভিংটা যেটা হচ্ছে ড্রাফট হচ্ছে, হরাইজন্টাল লাইনের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটার অ্যাঙ্গেল হচ্ছে আলফা, ঠিক আছে? তারপরে ড্রাফটিং জোনের হচ্ছে বটম রোলার, বটম রোলারের সাথে ল্যাপেটের যে দূরত্ব এটাকে বলা হচ্ছে এল জি। হ্যাঁ, তারপরে হচ্ছে ল্যাপেট থেকে শুরু করে এই রিং এর যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে এল বি। রিং থেকে শুরু করে ববিনের যেই হাইট পর্যন্ত সেটাকে বলা হচ্ছে এল এইচ। রিং থেকে শুরু করে ববিন কন্ট্রোল রিং এর যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে এল আর। তো এরকম, অর্থাৎ এই যে আমরা এখানে বিভিন্ন দেখতে পাচ্ছি যে সবগুলিকেই কিন্তু এখানে আমাদের একটা ডিসটেন্স দেখানো হয়েছে। এখানে প্রত্যেকটা ছোট ছোট অ্যাঙ্গেল থেকে শুরু করে প্রত্যেকটা লিনিয়ার ডিসটেন্স প্রত্যেকটাকেই কোনো না কোনো নাম দিয়ে দেওয়া হয়েছে। নাম দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মেশিনের ক্ষেত্রে এগুলি একটা নির্দিষ্ট রেশিও বা ডিসটেন্স ফলো করে মেনটেন করে তারপরে তোমাকে মেশিন বানাতে হবে। অর্থাৎ তুমি চাইলেই রিং এর চাইতে যেখানে ইচ্ছা সেখানে ল্যাপেট বসাতে পারবে না। বসালে তুমি হচ্ছে মেশিন থেকে রেজাল্ট পাবে না ভালো। তারপরে হচ্ছে তুমি চাইলেই এই ড্রাফটিং জোনটাকে হরাইজন্টাল লাইনের সাথে যেকোনো অ্যাঙ্গেলে রাখতে পারবে না। তোমাকে একটা নির্দিষ্ট লিমিট ফলো করতে হবে। নয়তো রেজাল্ট পাবে না ভালো। তারপরে হচ্ছে যেমন ধরো এই যে এলএফ, ববিন থেকে আমার হচ্ছে ইয়ার্ন গাইডের দূরত্ব কতটুকু? এইটাও একটা দেওয়া আছে এলএফ। অর্থাৎ এলএফ এর জন্য আমাকে একটা নির্দিষ্ট ডিসটেন্স বা রেশিও মেইনটেইন করতে হবে। আমি ইচ্ছামত বসাতে পারবো না। অর্থাৎ এই যে আমরা রিং ফ্রেমের ক্ষেত্রে বলছি, রিং ফ্রেমের ক্ষেত্রে প্রত্যেকটা ডিসটেন্স, প্রত্যেকটা অ্যাঙ্গেল খুবই হচ্ছে স্পেসিফিকলি ডিফাইন্ড করা থাকবে। যে এটা রেশিও এত হবে, এখান থেকে এটা রেশিও এত হবে। এই রেশিওর বাইরে যাওয়া যাবে না, এই ডাইমেনশনের বাইরে যাওয়া যাবে না। যদি যাই তাহলে আমি হচ্ছে রিং ফ্রেম থেকে বেটার রেজাল্ট পাবো না। তো এই যে আমার রিং ফ্রেম সংক্রান্ত হচ্ছে আমি যত হচ্ছে ডাইমেনশন, যত অ্যাঙ্গেল, যত ডাইমেনশন আছে সব ডাইমেনশন গুলিকে একত্রে বলা হয় হচ্ছে স্পিনিং জিওমেট্রি। অর্থাৎ যে কেউ রিং ফ্রেম ডিজাইন করবে তখন তাকে এই স্পিনিং জিওমেট্রিকে ফলো করে ডিজাইন করতে হবে। অর্থাৎ এই অ্যাঙ্গেল, ডাইমেনশন সবকিছুকে ফলো করে আমাকে হচ্ছে ডিজাইন করতে হবে। এটার নামই হচ্ছে স্পিনিং জিওমেট্রি। তো স্পিনিং জিওমেট্রি যদি আমরা পারফেক্টলি ফলো না করি তাহলে কি হতে পারে? টেনশন কন্ডিশনস, অর্থাৎ হচ্ছে আমার টেনশন আপ ডাউন করবে। টেনশন আপ ডাউন করলে তোমার হচ্ছে এন্ডস ডাউন ফ্রিকোয়েন্সি বাড়বে। এন্ডস ডাউন ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া মানে হচ্ছে আম তোমার এন্ডস ডাউন মানে হচ্ছে ইয়ার্ন ব্রেকেজ হবে বেশি। এন্ডস বলতে ইয়ার্নকেই বোঝানো হচ্ছে, ডাউন মানে ব্রেকেজ। ইরেগুলারিটি, ইয়ার্নের ইভেননেস নষ্ট হবে। ফাইবার ইন্টিগ্রেশন, দেখা যাবে ফাইবার জমে যাবে কোথাও কোথাও, ফাইবার বেশি পরিমাণে জমে গেল। ইয়ার্নের হেয়ারিনেস বেড়ে যাবে। ফ্লাই, কিছু ফাইবার হচ্ছে ইয়ার্ন ছেড়ে উড়তে থাকবে বাতাসে, যার ফলে প্রচুর একটা ডাস্টি এনভায়রনমেন্ট তৈরি হবে। তো এই যদি আমরা স্পিনিং জিওমেট্রি পারফেক্টলি ফলো না করি তাহলে হচ্ছে এই ধরনের সমস্যাগুলিতে আমরা পড়তে পারি। এখান থেকে হচ্ছে শুধুমাত্র আমাদের স্পিনিং জিওমেট্রি বলতে কি বুঝি এবং স্পিনিং জিওমেট্রির প্রভাব, এটা জানলেই হবে। আর তোমার হচ্ছে স্পিনিং ট্রায়াঙ্গেল কাকে বলে এটা আপাতত দরকার নেই। এই মোটামুটি আমাদের হচ্ছে রিং ফ্রেমের আপাতত এখানেই আমরা থাকবো। এর চেয়ে বেশি যাচ্ছি না এখন। তোমাদের এই টপিকের মধ্যে প্রশ্ন থাকলে বলতে পারো। আমরা এরপরে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাব আর কি। স্যার আইএসও নাম্বারটা যদি আরেকবার বলতেন স্যার। হ্যাঁ, আইএসও নাম্বার মানে হচ্ছে যে আহ, আমরা যেমন ধরা যাক যদি বলা হয় আইএসও নাম্বার হচ্ছে 50, তার মানে হচ্ছে 1000 ট্রাভেলারের ওয়েট হচ্ছে 50 গ্রাম। বুঝতে পারছো? ইয়েস স্যার। আর কোনো প্রশ্ন?
নাই। ঠিক আছে, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। হ্যাঁ, পরে আমরা হচ্ছে টেকনিক্যাল ডাটা প্রয়োজন নাই রিং ফ্রেমের। তারপরে হচ্ছে বা টেকনিক্যাল ডাটা নিজেরাই পড়ে নিতে পারো, একই রবিং ফ্রেমের সাথে একই। বই থেকে 3.8 থেকে পড়ে নিবা সলিউশন অফ ম্যাথমেটিক্যাল প্রবলেম। আমরা বরঞ্চ একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে আসি। ম্যাথমেটিক্যাল প্রবলেম, আচ্ছা, যেমন আমরা ডক ফাইলটা চালু করে দিই। রিং ফ্রেম থেকে আমরা একটা প্রবলেম সলভ করি। ধরা যাক আমি হচ্ছে কিভাবে লিখে, আচ্ছা সিম্পলি লিখে ফেলি, ফাইন্ড আউট দ্য প্রোডাকশন ইন কেজি পার ডে অফ এ রিং ফ্রেম with following specification. আচ্ছা, আমাদের রিং ফ্রেমে যদি আমরা প্রোডাকশন বের করতে চাই, সবার প্রথমে আমাকে যেটা জানতে হবে রিং ফ্রেমের স্পিন্ডেল আরপিএম কত। স্পিন্ডেল আরপিএম টার্মটা কিন্তু আমাদের রোভিং ফ্রেমের সময়ও ছিল। রোভিং ফ্রেমে স্পিন্ডেল আরপিএম কত থাকে কেউ বলতে পারবা? স্পিন্ডেল আরপিএম বা ফ্লায়ার আরপিএম কত থাকে রোভিং ফ্রেমে? ফ্লায়ার আরপিএম ছিল আর কি। কেউ জানো রোভিং ফ্রেমে ফ্লায়ার আরপিএম কত থাকে? কারো মনে আছে? 1500 মতো মেবি স্যার। জি, 1000 থেকে 1500, অ্যারাউন্ড 1000। থ্যাংক ইউ। আচ্ছা, স্পিন্ডেল আরপিএম হচ্ছে এখন রিং ফ্রেমে যখন আমরা আসি তখন এখানে আমাদের ফ্লায়ার নাই। আমাদের এক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের স্পিন্ডেল আরপিএম লাগবে। স্পিন্ডেল আরপিএম লাগবে। রিং ফ্রেমে স্পিন্ডেল আরপিএম কত হতে পারে বলো তো? আমি বলেছিলাম কিন্তু পড়ানোর সময়, কারো মনে আছে কি? 10,000 থেকে হ্যাঁ, এরকম আশেপাশে। জি জি, হ্যাঁ, চমৎকার, ভালো বলেছো। আচ্ছা, তো আমি ধরে নিলাম 15,000 স্পিন্ডেল আরপিএম। 10,000ও হয় কিন্তু। তারপর আমার লাগবে হচ্ছে টিপিআই, টুইস্ট পার ইঞ্চ। একটা রোভিং এর টিপিআই কত থাকে কেউ বলতে পারবা? স্যার 1, অ্যারাউন্ড 1। হ্যাঁ, অ্যারাউন্ড 1। তো আমার টিপিআই হচ্ছে এই ক্ষেত্রে রিং এর ক্ষেত্রে হচ্ছে ইয়ার্নের ক্ষেত্রে অ্যারাউন্ড 20। এটা নির্ভর করে আসলে, নির্ভর করে। তো আমি হচ্ছে টিপিআই ধরে নিলাম যে 20। তারপরে হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল, নাম্বার অফ স্পিন্ডেল রোভিং ফ্রেমে নাম্বার অফ স্পিন্ডেল কত হতে পারে বলো তো দেখি? রোভিং ফ্রেমের নাম্বার অফ স্পিন্ডেল কারো মনে আছে? 120। হ্যাঁ, 120 হচ্ছে মোস্ট কমন। আর এর চেয়ে বেশি 160 হতে পারে, 200 প্লাসও হতে পারে, 220 এরকম হতে পারে। রিং ফ্রেমে স্পিন্ডেল কত হতে পারে?
রিং স্যার 1200 এরকম। হ্যাঁ 1000, 1200, 1600, 1800 হতে পারে। তো আমরা ধরলাম হচ্ছে 1208, 1208 স্পিন্ডেল। তারপরে লাগবে হচ্ছে আমার ইয়ার্ন কাউন্ট, যে ইয়ার্নটা আমি বানাচ্ছি ওই ইয়ার্নের কাউন্ট। কাউন্ট আমি মনে করো ধরে নিলাম হচ্ছে 30 এনি, 30 এনি। ইয়ার্ন কাউন্ট, নাম্বার অফ স্পিন্ডেল, হ্যাঁ ওয়েস্ট, ওয়েস্ট আমি ধরলাম হচ্ছে 3%, 3%। এখানে একটু বলে রাখা ভালো, আমরা যে এই বিভিন্ন মেশিনে ওয়েস্ট ধরি, তো এই ওয়েস্টটা কত হতে পারে আসলে। তো আমাদের টোটাল যদি আমরা কার্ডেড ইয়ার্ন বানাই, টোটাল কার্ডেড ইয়ার্ন বানাতে গেলে আমার হচ্ছে ওয়েস্ট হতে পারে অ্যারাউন্ড 12 to 13%, মোটামুটি এইটুকু রেঞ্জের মধ্যে রেখে দেওয়া হয়। মনে থাকবে কি বললাম কথাটা? যদি আমি কার্ডেড ইয়ার্ন বানাতে চাই তাহলে আমার টোটাল ইয়ার্নের ওয়েস্ট কত পার্সেন্ট হতে পারে? অ্যারাউন্ড কত বলেছি? কেউ খেয়াল করো নাই? জরুরি কথা ছিল এটা। তাহলে সেটা হবে হচ্ছে 12 to 13। তাহলে যেটা 12 to 13% হবে হচ্ছে আমার ওয়েস্ট। তো এই যে 12 to 13% আমার ওয়েস্ট হবে, তার মানে হলো এটা, আমি যদি 1000 হচ্ছে কেজি ফাইবার নিয়ে যাত্রা শুরু করি তাহলে হচ্ছে আমার কত, তাহলে 130 কেজি ফাইবার হচ্ছে ওয়েস্ট হিসেবে চলে যাবে যদি কার্ডেড ইয়ার্ন বানাতে যাই। অনেক কিন্তু 130 কেজি ফাইবার, প্রত্যেক কেজি হচ্ছে ফাইবার মনে করো তুমি না হলেও $1 করে কিনছো কমপক্ষে প্রত্যেক কেজি ফাইবার। তো হচ্ছে এটা তো বড় পরিমাণ লস। আর কমডিয়ানের দাম কেন বেশি হয়? কারণ কমডিয়ানে তো যদি আমি ইয়ার্নকে কার্ডেড ইয়ার্নে যদি আমার 12 to 13% লস হয়ে যায়, কমডিয়ানে তো আরো নতুন করে হচ্ছে 13-14% যোগ হবে বা 15% হচ্ছে যোগ হবে। আমরা জানি যে অ্যারাউন্ড 15% নয়েল ফেলে দেওয়া হয় বা শর্ট ফাইবারকে ফেলে দেওয়া হয়। তো তখন হচ্ছে এই লসটা কিন্তু 27%, 28% পর্যন্ত হচ্ছে চলে যাবে। হ্যাঁ 26%, 27%, 28% পর্যন্ত চলে যাবে। তার মানে হচ্ছে 1 টন 1000 কেজি ফাইবার নিয়ে যাত্রা শুরু করলে 260 কেজি ফাইবার দেখা যাবে যে আমার নাই, লস হয়ে গেছে, ওয়েস্ট হয়ে গেছে। তো এই কারণে হচ্ছে আমাদের কম ডিয়ারের দামটা অনেক বেশি হয়ে যায়। তো আমরা এখানে রিং ফ্রেমে ওয়েস্ট ধরে নিলাম 3% এবং এফিশিয়েন্সি, এফিশিয়েন্সি হচ্ছে আমরা ধরে নিলাম 95%। আমাদের বর্তমানে যে সমস্ত মেশিন, এই সমস্ত মেশিনের ক্ষেত্রে এফিশিয়েন্সি বেশি হয়। আমাদেরকে বের করতে হবে যে কেজি পার ডে প্রোডাকশন, কেজি পার ডে ওয়াট। আমাকে বের করতে হবে যে প্রোডাকশন কেজি পার ডে কত। এখন তাহলে প্রথমে আমরা যখন শুরু করব ডেলিভারি স্পিড দিয়ে, আমাদের রোভিং ফ্রেমে হচ্ছে ডেলিভারি স্পিডের ফর্মুলা ছিল ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। তো আমরা এখানে হচ্ছে ফ্লায়ার, এখানে তো আর আমাদের ফ্লায়ার নাই, আমাদের আছে হচ্ছে স্পিন্ডেল আরপিএম। তো এখানেও আমরা স্পিন্ডেল আরপিএম দিয়ে হচ্ছে শুরু করব। প্রোডাকশন বা ডেলিভারি স্পিড, এটা আসলে ডেলিভারি স্পিডের ফর্মুলা। আমরা জানি যে ডেলিভারি স্পিডের ফর্মুলা হচ্ছে স্পিন্ডেল আরপিএম, এটা রিং ফ্রেমের জন্য স্পিন্ডেল আরপিএম বাই টিপিআই। এবং ডেলিভারি স্পিডের ইউনিট কি? ডেলিভারি স্পিডের হচ্ছে ইউনিট কিন্তু লেংথ পার ইউনিট টাইম। এই কথাগুলো মনে রেখো, এই কথাগুলো কাজে লাগবে সব সময়। ডেলিভারি স্পিডের হচ্ছে ফর্মুলা আমরা বের করবো স্পিন্ডেল আরপিএম বাই টিপিআই। অর্থাৎ একটা রিং ফ্রেমের স্পিন্ডেল আরপিএম বাই টিপিআই, এই দুইটা কাজ যদি আমরা করি, আরপিএম কে টিপিআই দিয়ে ভাগ করি, তাহলে আমরা হচ্ছে বুঝে ফেলতে পারবো যে ইয়ার্নের রিং ববিনের মধ্যে কত গতিতে ইয়ার্ন পেঁচানো হচ্ছে, ইয়ার্নের ববিনের মধ্যে কত গতিতে হচ্ছে ইয়ার্ন পেঁচানো হচ্ছে, সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। এবং তাহলে কত গতিতে পেঁচানো হচ্ছে এটা হবে এরকম যে একক সময়ে কতটুকু লেংথের ইয়ার্ন রিং ববিনে পেঁচানো হচ্ছে, একক সময়
কতটুকু লেংথের ইয়ার্ন রিং ববিনে পেঁচানো হচ্ছে। তখন ইউনিটটা আমার হবে ডিস্টেন্স পার ইউনিট টাইম। তখন আমার এটা হবে ডিস্টেন্স পার ইউনিট টাইম। তাহলে এখন আমাকে হচ্ছে বা লেংথ পার ইউনিট টাইম এভাবে লিখতে পারো, লেংথ পার ইউনিট টাইম এভাবে লিখলে মনে হয় ভালো হয়, লেংথ পার ইউনিট টাইম, অর্থাৎ একক সময়ে কতটুকু দৈর্ঘ্য হচ্ছে আহ, আমরা রিং ফ্রেম থেকে ডেলিভারি পাচ্ছি এবং রিং ববিনে পেঁচায় নিচ্ছি। তাহলে স্পিন্ডেল আরপিএম এবং টিপিআই, এখান থেকে আমাদের লেংথের ইউনিট বের করতে হবে, টাইমের ইউনিট বের করতে হবে। টাইমের ইউনিট ওই যে আরপিএম, রেভলিউশন পার মিনিট। টাইমের ইউনিট হচ্ছে আরপিএম, না আরপিএম না, টাইমের মিনিট, যেহেতু রেভলিউশন পার মিনিট বা রোটেশন পার মিনিট বলা হচ্ছে, তাহলে টাইমের ইউনিট হচ্ছে মিনিট। আর লেংথের ইউনিট আছে হচ্ছে টিপিআই তে, টুইস্ট পার ইঞ্চ। তাহলে স্পিন্ডেল আরপিএম বাই টিপিআই, এটার আমি ইউনিট পাবো হচ্ছে ইঞ্চ পার মিনিটে। যদি আমি টুইস্ট পার ইঞ্চ না ব্যবহার করে আমি যদি টিপিএম, টুইস্ট পার মিটারের হচ্ছে ভ্যালু দিতাম, তাহলে কিন্তু আমরা হচ্ছে ইঞ্চ পার মিনিট না পেয়ে আমরা পেয়ে যেতাম কিন্তু মিটার পার মিনিট। ঠিক আছে, এটা মনে রাখো। ম্যাথে হয়তো বা দেখা গেল আমি টিপিআই দিলাম না, আমি হচ্ছে টিপিএম দিয়ে দিলাম। ঠিক আছে, তখন কিন্তু তোমাকে ওই প্রোডাকশনটা তখন আর ইঞ্চ পার মিনিট ধরলে হবে না, তখন এটা হয়ে যাবে মিটার পার মিনিট। আমি তাহলে হচ্ছে প্রোডাকশন ক্যালকুলেশন করা শুরু করে দেই। প্রথমেই হচ্ছে ইকুয়েশন ইনসার্ট করব। আচ্ছা, তো এখানে ইকুয়েশনের মধ্যে স্পিন্ডেল আরপিএম বাই টিপিআই, স্পিন্ডেল আরপিএম হচ্ছে 15,000, টিপিআই হচ্ছে 20। তার মানে হচ্ছে আমার ইউনিট আছে এখন ইঞ্চ পার মিনিটে। এই আমি লিখে ফেলি নিচে ইউনিট গুলা, ইঞ্চ পার মিনিটে আছে। আবারও সেই আমাদের হচ্ছে ওই প্রোডাকশনের জন্য যে 3 লাইন, যেহেতু এটা একটা প্রোডাকশনের ম্যাথ, আমি তোমাদেরকে সিম্পলি প্রোডাকশন বের করতে বলেছি কেজি পার ডে তে। যেহেতু এটা একটা প্রোডাকশনের ম্যাথ, তো এখানেও আমরা হচ্ছে ওই 3 লাইন খাটাতে পারবো। প্রথম লাইন যেটা ছিল যে লেংথের, প্রোডাকশনের লেংথের ইউনিট অবশ্যই কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাতে হবে। তো কাউন্টের দেওয়া আছে এখানে 30 এনি। 30 এনি মানে কিন্তু হচ্ছে এনিতে লেংথের ইউনিট তো হচ্ছে ইয়ার্ডস। তাহলে আমার ইঞ্চ পার মিনিটে থাকলে চলবে না, আমি করব কি 36 দিয়ে ভাগ করে আমি হচ্ছে ইয়ার্ডসে চলে যাব। তাহলে ইঞ্চ পার মিনিট থেকে আমরা চলে যাব হচ্ছে ইয়ার্ডস পার মিনিটে। 36 দিয়ে ভাগ দিয়ে আমরা চলে গেলাম ইয়ার্ডস পার মিনিটে। আচ্ছা, এরপরে দুই নম্বর লাইন হচ্ছে যে টাইম, প্রোডাকশনের টাইমের ইউনিটকে, তাহলে এই যে 15,000 বাই 20 ইন্টু 36, এটার ইউনিট আছে এখন ইয়ার্ডস পার মিনিট, টাইমের ইউনিট আছে এখানে মিনিট। তো আমাদের দ্বিতীয় লাইন বলছে, ওই 3 লাইনের দ্বিতীয় লাইন খাতায় পাবা। দ্বিতীয় লাইন হচ্ছে যে আহ, আমাদের টাইমের ইউনিটকে, প্রোডাকশনের টাইমের ইউনিটকে অবশ্যই হচ্ছে আহ, কার সাথে মিলাতে হবে যেন, রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে মিলাতে হবে। প্রোডাকশনের টাইমের ইউনিটকে রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে মিলাতে হবে। এখানে আছে মিনিট, তো আমার লাগবে হচ্ছে ডে। তো মিনিটে যদি এত হয় তাহলে হচ্ছে 60 আওয়ার, এবং তারপরে হচ্ছে 24। এই তো, তাহলে ডে হয়ে গেল। ইয়ার্ডস পার মিনিট থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে ইয়ার্ডস পার ডে। ইয়ার্ডস পার মিনিট থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে ইয়ার্ডস পার ডে। এই হচ্ছে আমাদের ইয়ার্ডস পার ডে। এখন এই যে আমরা ইয়ার্ডস পার ডে তে হচ্ছে প্রোডাকশন পেয়েছি, এখন আমাদের কাজ হচ্ছে এই ইয়ার্ডস পার ডে প্রোডাকশনটা কিন্তু আমরা বের করেছি একটা স্পিন্ডেলের জন্য, কারণ 15,000 বাই 20 কত ইঞ্চ পেলাম। তো এত ইঞ্চ পার মিনিট এটা তো আমরা পেয়েছি একটা স্পিন্ডেলের জন্য, কিন্তু মেশিনে তো স্পিন্ডেল 1208, তাহলে নাম্বার অফ স্পিন্ডেল দিয়ে গুণ হবে। তাহলে নাম্বার অফ স্পিন্ডেল দেয়া আছে আমার 1208। কেউ একজন একটু ক্যালকুলেটর নিয়ে রেডি থেকো। এখন 1208, এরপরে এটা হয়ে গেল। আমার বাকি থাকে তাহলে কাউন্ট, তো আমরা জানি পরে কাজে লাগবে লেংথ থেকে ওয়েটে যাওয়ার জন্য।
তারপরে হচ্ছে ওয়েস্ট আছে 3%, ওয়েস্ট 3%, মানে হচ্ছে আমি পাবো 97%। সেটা কিভাবে বের করতে হয় আমরা কিন্তু জানি, আমরা অনেকবার করে আসছি। ওটা হচ্ছে 100 মাইনাস 3, আর যেহেতু পার্সেন্ট তাই নিচে হচ্ছে 100। এরপর আছে এফিসিয়েন্সি, এফিসিয়েন্সিটাও আমরা একই পদ্ধতিতে করে ফেলবো। এফিসিয়েন্সি মানে আমরা জানি উপরে 95 আর নিচে হচ্ছে 100। কেন 95 উপরে দিলাম 100 নিচে দিলাম এগুলো নিয়ে আগে অনেকবার কথা বলা হয়েছে, তাই আমি এখন আর প্রয়োজন মনে করতেছি না। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের স্যার 30 এনি গুণ করব না? 30 নিয়ে এখনই না, এখন আমরা প্রথমে হচ্ছে আমরা যেভাবে করি এখানে করা যায়, কিন্তু এক লাইনে করলে তোমাদের অনেকেরই বুঝতে কষ্ট হয়, এই জন্য এক লাইনে করি না, আচ্ছা দুই আচ্ছা লাইনে। স্যার। তো এখন আপাতত আমি ওই 2 নম্বর লাইনের কাজটা করতেছি আর কি, ইয়ার্স পার ডেটাই শেষ করতেছি। তো এটা আমরা ইয়ার্স পার ডেতেই শেষ করে দেব, ব্যাস। কারো যদি রেজাল্ট ক্যালকুলেটর নিয়ে থাকো আমাকে রেজাল্ট একটু বলো। কারো কাছে ক্যালকুলেটর নিয়ে কি কেউ হিসাব করতেছো নাকি? সবাই ঘুম? কেউ যদি হিসাব করে থাকো তাহলে একটু বলো যে স্যার জি আমি করতেছি। আচ্ছা, তাহলে আমি এখানে যদি মনে হয় কেউ হিসাব করতেছো না তাহলে আমি হচ্ছে এখনো কি আমার আচ্ছা, তো এক্স ইয়ার্ডস পার মিনিট আমি লিখে দিলাম, বাকিটা তোমরা করে নিও তাহলে পরে। এখন আমার হচ্ছে সরি এক্স ইয়ার্স পার ডে হবে, কারণ আমরা 24 দিয়ে গুণ দিয়ে ডেতে চলে গেছিলাম। এরপরে কাজ খুবই সিম্পল, এরপরে হচ্ছে আমরা জানি যে লেংথ থেকে ওয়েটে যেতে চাইলে হচ্ছে কাউন্টের সাহায্য লাগে, আমরা লিখে ফেলি যে গিভেন। স্যার আপনার স্ক্রিনটা আসছে না স্যার। তোমরা আছো তাহলে? আমি তো হচ্ছে সব ঘুমাইতেছে। তো গিভেন the yarn count is 30 NE. That means এটার মানে কি? 30 NE মানে কি? 30 NE মানে হচ্ছে 30 NE মানে কি বলতে পারবে কেউ? স্যার 840 ইয়ার্ডের 30টা হ্যাঙ্কের ওজন 1 পাউন্ড। হ্যাঁ, তাহলে আমি যদি বলি 1 পাউন্ডে কতটুকু ইয়ার্ন পাওয়া যাবে কি হবে বলো তো? 1 পাউন্ডে কতটুকু ইয়ার্ন পাওয়া যাবে? স্যার 30 ইনটু 840। 840। ইউনিট কি হবে? এটা হবে স্যার ইয়ার্ডস। জি, থ্যাংক ইউ, চমৎকার। তাহলে হচ্ছে 30 NE মানে হচ্ছে আমরা 1 পাউন্ডে 840 গজে 30টা হ্যাঙ্ক পাবো। তো আমি যদি বলি আচ্ছা 30টা হ্যাঙ্ক পাবো, ভালো কথা বুঝলাম, কিন্তু 30টা হ্যাঙ্কের টোটাল কতটুকু দৈর্ঘ্য থাকবে, কতটুকু দৈর্ঘ্যের ইয়ার্ন থাকবে? তখন কিন্তু উত্তর হবে এক হ্যাঙ্কে যেহেতু 840 গজ, তাহলে 30 হ্যাঙ্কে থাকবে হচ্ছে 30 ইন্টু 840 গজ। তার মানে 30 NE ইয়ার্ন মানে হচ্ছে আমি যদি 1 পাউন্ড ইয়ার্ন নেই, এই ইয়ার্নের 30 NE ইয়ার্ন যদি আমি 1 পাউন্ড নেই, তাহলে আমরা টোটাল 30 ইন্টু 840 ইয়ার্ডস এর দৈর্ঘ্যের লেংথ পাবো। যদি আমাকে বলে 60 NE মানে কি, এর মানে হচ্ছে আমি যদি 60 NE ইয়ার্ন নেই, 1 পাউন্ড যদি 60 NE ইয়ার্ন নেই, তাহলে আমি হচ্ছে তোমার 1 পাউন্ড নিলে টোটাল 60 ইন্টু 840 ইয়ার্ডস দৈর্ঘ্যের ইয়ার্ন পাবো। ঠিক আছে? যদি বলি 80 NE মানে কি, তার মানে হচ্ছে আমি এই ইয়ার্নটা যদি 1 পাউন্ড নেই, তাহলে 80 ইন্টু 840 ইয়ার্ডস দৈর্ঘ্যের হচ্ছে পাবো, ইয়ার্ন পাবো। তো ওইটাই আমি লিখবো, কিন্তু একটু উল্টা করে। দ্যাট মিনস the weight of 30 into 840 yards yarn is 1 pound. The weight of 30 into 840 yards yarn is 1 pound. এই সেম কথাটাই, মানে হচ্ছে এই কথাটাই আমরা একটু ঘুরাই লিখছি, যেহেতু আমরা পাউন্ড বা কেজিতে বের করতে চাই সেহেতু এটা ডান দিকে দিয়ে রাখছি। এটা তো ঐকিক নিয়মের পুরাতন কৌশল, যেটা লাগবে সেটাকে আমরা ডান দিকে রাখি, যেটা বের করতে হবে। তো
সুতরাং দ্য ওয়েট অফ, যদি এটার লেখার দরকার নেই, ডট ডট দিয়ে চলে যাই, ওয়েট অফ 1 ইয়ার্ড, 1 গজ, রৈখিক নিয়ম, 1 গজের ওয়েট কত হবে? 1 গজের ওয়েট হচ্ছে হবে, ইকুয়েশন বানাই ফেলি, 1 গজের ওয়েট হবে হচ্ছে উপরে যাবে 1 আর নিচে আসবে 30 ইন্টু 840, 30 ইন্টু 840, এটার ইউনিট হবে হচ্ছে পাউন্ড। এখন 1 গজের ওয়েট আমি জানি, তাহলে এই যে এক্স গজ কিন্তু আমরা পেয়েছি হচ্ছে তোমার এক্স গজ আমরা পেয়েছি একদিনে, তাহলে আমরা লিখে ফেলি দা ওয়েট অফ এক্স গজ yarn is x gauge, এই বাকিটা তোমরা লিখে নিও। তাহলে এটা হবে 1 ইন্টু এক্স, এক্সটা উপরে চলে যাবে, 1 ইন্টু এক্স, 1 into x by 30 into 840, তার আনসার কি 601.11 কেজি আসে? আমি তো জানি না রে বাবা, এটা হচ্ছে তাহলে পাউন্ডেই থাকবে। তো আমরা যেহেতু আমাদেরকে চাওয়া হয়েছে কত কেজি পার ডে, তাহলে পাউন্ডটাকে আমি একবারেই ভাগ করে দিই, পাউন্ডটাকে আমি মুছে ফেলি, কেজি পার ডে 2.2046 দিয়ে ভাগ দিতে হবে। $2.2046 কেজি। তাহলে এই এক্স গজের ওজন আমি পেয়ে গেলাম হচ্ছে এত কেজি। মনে করো কত হবে, ধরা যাক আমি তার 601.11 আসছে আমার। 601.11। এখন আমরা আসলে তাহলে পুরান কথা, একদিনে হচ্ছে আমি এক্স গজ বানিয়েছিলাম আর এক্স গজের ওয়েট বের করলাম 601 কেজি, ঠিক আছে? তাহলে হচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে একদিনে আমি হচ্ছে 601 কেজি ইয়ার্ন বানিয়েছি। যাই হোক, রেজাল্ট ভুল হলে এর পরবর্তীতে তোমরা যখন ঠিক করে করবে তখন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, নিয়মটা বুঝলে আপাতত চলবে। নিয়ম বুঝলে আপাতত চলবে। তাহলে আমরা হচ্ছে নিচে রেজাল্ট লিখে দিতে পারি, therefore the production of the ring frame is 601.11 কেজি পার ডে। শেষ অ্যান্সার। ওই আগের মতোই, কোনো পার্থক্য নাই, হ্যাঁ শুধু শুরুর লাইনটাই পার্থক্য, স্পেন্ডেল আরপিএম বাই টিপিআই। এই আর কি। এখন তোমাদের 2 মিনিট সময় দিই, তোমরা দেখো এবং কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। স্যার এই ক্লাসটা কি স্যার ইউটিউবে দেওয়া আছে? এ বেটা, ক্লাস তো হচ্ছে মাত্র, আজকে এটা নেট কি প্রবলেমের ছেড়ে দেব? কারণে
স্যার আমার নেট প্রবলেমের কারণে স্যার আজকে একটু স্যার ক্লাস করতে সমস্যা হয়েছে স্যার। হ্যাঁ বের হয়েছি আবার ঢুকছি স্যার অনেক কয়বার স্যার। ওই অনেক মিস হয়ে গেছে স্যার অনেক শুরুর ও দিকের গুলা। আচ্ছা, তো দুই একদিনে এটা তো মাত্র আমরা ক্লাস এখনো শেষই করিনি, তাই আপাতত দেয়া যাচ্ছে না। তো ক্লাস শেষ করে তারপরে ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে এটা আপলোড হয়ে যাবে। আচ্ছা স্যার। গত সপ্তাহের পর্যন্ত আপলোড করা আছে। স্যার ওগুলো করছি স্যার, কিন্তু স্যার আজকে স্যার অন্য সিমের নেটের অন্য সিমের স্যার নেট নিছি তো হুম। স্যার, ওই সিমে জানতামই না এত প্রবলেম করে স্যার। ও আচ্ছা, কোন সিমের নেটে প্রবলেম করে? স্যার রবি আগে স্যার বাংলা লিংক 4G চালাইতাম, ওটা হুম। স্যার অফার শেষ, এখন স্যার রবি 3G তে নামছি স্যার। এখন ওইটাতে 2G চেয়েও খারাপ কানেকশন স্যার, বের করে দিচ্ছে আবার ঢুকতেছি স্যার, এই অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক তোমাকে ভালো অফার বেছে নিতে হবে আর কি, বুঝছো? অনেক অফার আসবে তোমার আশেপাশে, তো তোমাকে ভালো অফার বেছে নিতে হবে। জি স্যার, জি স্যার, হ্যাঁ, এই তো বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি দেখো আশেপাশে কি করা যায়, ভালো সিম কোনটা আছে। আজকে কালকের মধ্যে ইনশাল্লাহ আশা করি আপডেট দিয়ে দিব। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে এখন বরাবরের মধ্যে দেখে আচ্ছা নেওয়া। স্যার। প্রত্যেকটা হচ্ছে আইটেম গুলা দেখে নাও, 15,000, 60, 24, 1200 কেন বসলো, আমার মনে হয় এটা বুঝবে এখন, অনেকবার করা হয়ে গেছে। তারপর 2-1 মিনিট দেখো, সমস্যা হলে আমাকে জানাও। দেখা হয়ে গেলে আমাকে বলো। এখানে এই 60টা কেন বসছে স্যার? নেট কানেকশন ছিল না তো স্যার, হ্যাঁ, সমস্যাটা ডিসকানেক্ট কি হয়ে গেছিল আমি পুরো। বলি, 60 হচ্ছে ওই যে 1500/20, 15,000/20, ওটা ছিল ইঞ্চ পার মিনিট, 36 দিয়ে ইয়ার্ডস পার মিনিট, 60 দিয়ে গুণ করছে ইয়ার্ডস পার আওয়ারে যাওয়ার জন্য, যে 1 মিনিটে এত গজ, 1 ঘন্টায় কত গজ। বুঝছো? আচ্ছা স্যার। আচ্ছা, জি স্যার। আর কোনো সমস্যা? ঠিক আছে, আশা করছি সমস্যা নাই। তো আমি এটা স্কিপ করে দিই। তোমরা নিজেরা যেটা করবা সেটা হচ্ছে উম, তোমরা হচ্ছে এই অঙ্কটাই করবা, কিন্তু ইয়ার্ন কাউন্ট হচ্ছে 30 না দিয়ে তোমরা দিবা হচ্ছে 20 টেক্স। 20 টেক্স দিয়ে করে বাসা থেকে আমাকে দেখাই দিবা। পরের দিন আগামী দিন ক্লাসে হচ্ছে ছবি তুলে রাখবা আগেই অঙ্কটা করে, ক্লাসে আসার পরে স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবা। এই ইয়ার্ন কাউন্ট 20 টেক্স দিয়ে করবো আর কি, আর বাকি সব মনে করো ঠিক আছে। আরেকটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, চলবে। হ্যালো আরেকটা, স্যার, 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 হ্যাঁ বলো। স্যার আমার ওই নেট যাওয়ার কারণে স্যার এইটা বুঝতে পারি না স্যার, ওই যে বলো 36 আমি স্যার কানেক্টিং এ ছিলাম স্যার, এটার তো কোনো ডাটা নাই, 36 কেন বসলো? ও আচ্ছা, 36 হচ্ছে ইঞ্চ থেকে আমি ইয়ার্ডসে গেছি, প্রথমে ছিল ইঞ্চ পার মিনিট, ওইখান থেকে আমি 36 দিয়ে ভাগ করে ইয়ার্ডসে গেলাম। 1 গজে 36 ইঞ্চি, 1 গজে 3 ফিট, 1 ফিটে 12 ইঞ্চি, 1 গজে 36 ইঞ্চি। জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, এটার জন্য গেছি। তাহলে এখানে এটা একটা চেঞ্জ বললাম যে ইয়ার্ন কাউন্ট তোমরা নিজেরা 20 টেক্স দিয়ে করে নিয়ে আসবা। আরেকটা হতে পারে যে আমি টিপিআই না দিয়ে টিপিএম দিয়ে দিলাম, তখন কিন্তু আহ এই তোমার স্পিন্ডল আরপিএম বা টিপিএম ওটার ইউনিট কিন্তু আসবে মিটার পার মিনিট, ইঞ্চ পার মিনিটের বদলে।
এই জন্য আমি আগেই কমনলি বলে দিয়েছি ডেলিভারি স্পিডের ইউনিট হচ্ছে সবসময় লেংথ পার ইউনিট টাইম। এই কথাটা মনে রাখবা, লেংথ পার ইউনিট টাইম, তাহলে ইনশাল্লাহ হবে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে আমরা এখন আশা করি এটা বুঝছি। আমরা আপাতত এখান থেকে লিভ করি। তোমাদেরকে হচ্ছে আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখাই। ওইটা আর করবো না, এটা শুধু দেখাই দিব, তাহলে আশা করি চলবে। উম, আচ্ছা, এখান থেকে যেমন ধরো যে 3 নাম্বার অঙ্কটা খেয়াল করো। আচ্ছা, এখানে 3 নাম্বার অঙ্কটা, আচ্ছা ওইটার পরিবর্তে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, ওটা দেখাচ্ছি। এখানে দেখো এই অঙ্কটার মধ্যে ইয়ার্ন কাউন্ট দেওয়া আছে, স্পিন্ডেল আরপিএম দেওয়া আছে, নাম্বার অফ স্পিন্ডেল দেওয়া আছে, এফিসিয়েন্সি দেওয়া আছে, টিপিআই দেওয়া নাই। টিপিআই এর বদলে দেওয়া আছে হচ্ছে টুইস্ট মাল্টিপ্লায়ার 4.6, টুইস্ট মাল্টিপ্লায়ার দেওয়া আছে। টুইস্ট মাল্টিপ্লায়ার এটার সম্পর্কে, এটার ব্যাপারে তোমরা হচ্ছে টেক্সটাইল ফিজিক্সে আগেই বিস্তারিত পড়ে আসছো, এবং ওখান থেকে বিভিন্ন ফর্মুলাও তোমরা হচ্ছে ডিরাইভ করে আসছো। তো টুইস্ট মাল্টিপ্লায়ার হচ্ছে, আমি যতটুকু বলবো আপাতত তোমাদেরকে, যদি এটার মান অ্যারাউন্ড 3.5 এর আশেপাশে হয় বা 4.5 এর আশেপাশে হয়, যদি ওভেন ইয়ার্ন বানানো হয়, ওভেন ইয়ার্নে আমরা জানি যে টুইস্টের পরিমাণ বেশি থাকে, তখন এটা 4.6 বা 4.5, 4.4 এই রেঞ্জে, অ্যারাউন্ড 4.5 এর দিকে থাকে। আর যদি হচ্ছে আমরা নিট ইয়ার্ন বানাই, তাহলে তো নিট ইয়ার্নে তো টুইস্টের পরিমাণ কম থাকে, তো সেখানে টুইস্ট মাল্টিপ্লায়ারটা হবে হচ্ছে 3.5 এর আশেপাশে। তো এই যে টুইস্ট মাল্টিপ্লায়ার আমরা দেখলাম, তো এই টুইস্ট মাল্টিপ্লায়ারের সাথে কখনো কখনো এরকম হতে পারে যে আমরা ম্যাথে তোমাকে টুইস্ট মাল্টিপ্লায়ারটা দিয়ে দিলাম, টিপিআইটা দেই নাই, তখন তোমাকে টিপিআইটা বের করে নিতে হবে আগে। যেমন এখানে দেখো দিছে টিপিআই ইজ ইকুয়াল টু টুইস্ট মাল্টিপ্লায়ার ইনটু রুট ওভার কাউন্ট। এটার ফর্মুলা দুই রকম, এই ফর্মুলাটা তোমরা ওই টেক্সটাইল ফিজিক্স আগে ডিরাইভ করে আসছো, আমি একটু মনে করাই দিই। যদি ইয়ার্ন হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট থাকে, যদি ইনডিরেক্ট কাউন্টে দেওয়া থাকে যেমন 30 এন ইনডিরেক্ট কাউন্ট, তাহলে ফর্মুলা হবে টিপিআই ইজ ইকুয়াল টু টিএম ইনটু রুট ওভার কাউন্ট। খেয়াল করো কথাটা। যদি ইয়ার্ন তোমার হচ্ছে ইয়ার্ন বা রোভিং এর ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে, যদি কাউন্ট হচ্ছে ইনডিরেক্ট সিস্টেমে দেওয়া থাকে তাহলে টিপিআই হবে টুইস্ট মাল্টিপ্লায়ার ইনটু রুট ওভার কাউন্ট, যদি ইনডিরেক্টে দেওয়া থাকে। যদি ডিরেক্ট সিস্টেমে কাউন্ট দেওয়া থাকে তাহলে কিন্তু এটা হবে টিপিআই ইজ ইকুয়াল টু টিএম বাই রুট ওভার কাউন্ট। মনে রেখো, ডিরেক্ট সিস্টেমের জন্য টিপিআই এর ফর্মুলা হচ্ছে টুইস্ট মাল্টিপ্লায়ার বাই রুট ওভার কাউন্ট, আর ইনডিরেক্ট সিস্টেমের জন্য ফর্মুলা হচ্ছে টিএম ইনটু রুট ওভার কাউন্ট। টিপিআই বের করে নিয়ে তারপরে হচ্ছে বসাই দিলেই হয়ে যাবে। আর 3 নাম্বার ম্যাথ এখান থেকে তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যেমন ধরো এখানে বলা আছে যে ওপিএস বের করতে বলা হয়েছে। এই যে ফাইন্ড আউট দ্য প্রোডাকশন অফ এ রিং ফ্রেম ইন ওপিএস। ওপিএসটা কি? ওপিএসটা কি? ওপিএসটা কি? হ্যাঁ, ওপিএস এই একটাই। তো ওপিএস মানে হচ্ছে আউন্স পার স্পিন্ডল, আউন্স পার স্পিন্ডল। আমি হচ্ছে তোমাদেরকে মনে করো এই অঙ্কটাই আমি যদি দেই যে ফাইন্ড আউট দ্য প্রোডাকশন ইন কেজি পার ডে, ঠিক আছে, অথবা আমি তোমাকে বললাম হচ্ছে ফাইন্ড আউট দ্য ওপিএস ইন শিফট অবলিক, আচ্ছা এটা এখানে না লিখি, মনে করো আমি আরেকটা প্রবলেম দিলাম, প্রবলেম 2, ফাইন্ড দ্য প্রোডাকশন ইন ওপিএস পার শিফট, ওপিএস পার শিফট। তো এই অবস্থায় এটার মানে কি? ওপিএস মানে হচ্ছে আউন্স পার স্পিন্ডল, ওপিএস মানে হচ্ছে আউন্স পার স্পিন্ডল। আর যদি বলি ওপিএস পার শিফট, তার মানে হচ্ছে আউন্স পার স্পিন্ডল পার শিফট। এটার মানে কি? এটার মানে হচ্ছে একটা স্পিন্ডেলে এক শিফট সময়, অর্থাৎ 8 ঘন্টা যদি একটা রিং ফ্রেম চালু থাকে, তাহলে একটা স্পিন্ডেলে কত আউন্স প্রোডাকশন হচ্ছে একটা স্পিন্ডেলে।
আমরা কিন্তু এই যে এখানে 601 কেজি বের করছি, এটা কিন্তু টোটাল রিং ফ্রেমে, অর্থাৎ টোটাল রিং ফ্রেমে আমরা বলছি যে 1200 ওয়াট স্পিন্ডেল। এই 1200 ওয়াট স্পিন্ডেলের জন্য আমরা হচ্ছে 601 কেজি প্রোডাকশন পাই একদিনে। আর ওপিএস পার শিফট মানে হচ্ছে এক শিফটে, অর্থাৎ 8 ঘন্টায় একটা স্পিন্ডেলে 1200 ওয়াট না, একটা স্পিন্ডেলে কত আউন্স প্রোডাকশন হচ্ছে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে যদি এই অঙ্কটাই আমি বলি আউন্স পার ওপিএস পার শিফট বের করতে, আউন্স পার স্পিন্ডেল পার শিফট, তাহলে সবার প্রথম চেঞ্জ যেটা হবে, আমরা এই যে এখানে 1208 দিয়ে গুণ করছি, এই গুণটা করতে হবে না, ঠিক আছে? নাম্বার অফ স্পিন্ডেল 1 বসাতে হবে, কারণ আমরা বলেছি ওপিএস মানে আউন্স পার স্পিন্ডেল, এক স্পিন্ডেলের জন্য, সবগুলোর জন্য না। তাহলে সবার প্রথম চেঞ্জ করতে হবে যে এক স্পিন্ডেল, অর্থাৎ 1260 পরিবর্তে 1 বসাইতে হবে, এটা প্রথম চেঞ্জ। তাহলে হচ্ছে এটা। আরেকটা হচ্ছে যখন আমরা পাউন্ড বের করব, পাউন্ড থেকে আউন্সে যাওয়ার উপায় হচ্ছে 1 পাউন্ডে 16 আউন্স। এক পাউন্ডে হচ্ছে 16 আউন্স, ঠিক আছে? তাহলে পাউন্ডের যে প্রোডাকশন সেটাকে 16 দিয়ে গুণ করে দিলে আউন্সে চলে যাবে, এই হচ্ছে পদ্ধতি। আর হচ্ছে কোনো পরিবর্তন নাই, ওপিএস মানে কি এটা জানলেই চলবে, এবং আউন্সে বের করতে হবে রেজাল্টটা, ঠিক আছে? তাহলে এই দুটো জিনিস, একটা হচ্ছে টিপিআই টিএম, টিএম দেওয়া থাকলে তোমাকে আগে টিপিআই বের করে নিতে হবে। আমি এই ফর্মুলাটা হচ্ছে লিখে দিই, টিপিআই is equal to TM into root over count। এটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেমের জন্য, যদি কাউন্ট ইনডিরেক্ট সিস্টেমে থাকে। আর এই ফর্মুলাটাই হবে TPI is equal to TM by root over count। এই সিস্টেমটা হচ্ছে ডিরেক্ট সিস্টেমের জন্য। এটাই হচ্ছে আমার টিপিআই বের করার ফর্মুলা। যদি টিএম দেওয়া থাকে, টুইস্ট মাল্টিপ্লায়ার দেওয়া থাকে, টিপিআই বের করতে হবে, তখন এই প্রথমে আমাকে দেখে নিতে হবে যে কোন সিস্টেমে কাউন্টটা দেওয়া, এরপরে হচ্ছে আমাকে বের করে নিতে হবে। এই হচ্ছে আমার পদ্ধতি, ব্যাস। এই চেঞ্জ আসলে এই কয়টাই আসতে পারে, যে টিএম দেওয়া থাকবে, টিপিআই তোমাকে বের করে নিতে হবে, আর একটা হচ্ছে আমি ওপিএস বের করতে বলবো, তখন একটা স্পেন্ডেলের জন্য প্রোডাকশন কত পাউন্ড সেটা বের করে 16 দিয়ে গুণ করে দিলেই 1 পাউন্ডে 16 আউন্স বের হয়ে যাবে। ব্যাস, এই হচ্ছে আমার রিং ফ্রেমের ম্যাথমেটিক্যাল প্রবলেম। এই কয়টা করলে আপাতত চলবে। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন না থাকলে আমরা রিং ফ্রেম আপাতত, আচ্ছা রিং ফ্রেম থেকে আমাদের তোমার কি কি টপিক আমরা পড়বো সেটা একটু আমরা বলে দিই। রিং ফ্রেমে হচ্ছে এই 1 2 3 4 5 6, 1 থেকে 6, তারপরে হচ্ছে 10 11, 1 থেকে 6, তারপরে হচ্ছে 10 11 12, 10 11 12, ভুলে তো গেলাম কোনগুলি, 1 থেকে 6, তারপর হচ্ছে 10 11 12, তারপরে হচ্ছে 18 19। আমি আবারও বলি, 1 থেকে 6, তারপরে হচ্ছে 10 11 12, 18 19, 1 থেকে 6, 10 11 12, 18 19। ব্যাস, প্রশ্ন না থাকলে আইডি লিখে তোমরা হচ্ছে ছুটি নিয়ে নিতে পারো। প্রশ্ন থাকলে প্রশ্ন করো। স্যার টেক্সের হিসাবটা কি স্যার 1000 মিটারে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, আর নয়তো এটা মনে না থাকলে লেকচারে দেওয়া আছে, প্রথম দিকে লেকচারে পড়াইছিলাম, সবগুলা কাউন্ট দেখে নিও, কাউন্ট সবগুলা দেখে নিও কিন্তু। 1000 মিটারে যত গ্রাম তত টেক্স, বা ইন্টারনেটেও পাবা, যদি মনে করো লেকচার খাতা নেও নাই, ইন্টারনেট ঘাটলেই পেয়ে যাবা। স্যার জি,
আমি স্যার গত ক্লাসে ছিলাম, লাস্টের দিকে স্যার আইডি লিখতে ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে তাহলে লাস্ট ক্লাস। জি স্যার। আইডিয়া যে এখানে লিখে দাও যে হচ্ছে এখানে চ্যাট বক্সে যখন লিখবা তখন লিখে দাও, ব্র্যাকেটে 2 লিখে দাও। ওকে স্যার। জি। আচ্ছা আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমি